খুন করে কী লাভ হলো? মেসেজ তো সব কথাই মেসেজে তো সব কথাই লেখা আছে। ম্যাকেনলি হয়তো বাধা দেওয়ার চেষ্টা করেছিল, মন্তব্য করল নিলসেন। অথবা খুনির মাথা গরম হয়ে গিয়েছিল। দ্রুত এসে হোটেলের সামনে রাস্তায় থামলো একটা ঘোড়া। হুড়মুড় করে ভেতরে ঢুকলো ওটার আরোহী রক বেনন। 4 স্কয়ারে রাস্তারা হামলা করেছে, অন্তত 12 জন হবে। আসার পথে দেখলাম গুলি করেছিল, লাগাতে পারেনি। বানি রেমন্ড তাদের আটকে রেখেছে এখনও, কিন্তু বেশিক্ষণ পারবে বলে মনে হয় না। কথা কটা ঝড়ের বেগে বলে তার চেয়ে দ্রুত গতিতে হোটেল থেকে বেরিয়ে গেল লোকটা। বেনন, রাস্টি হ্যানন আর নিলসেন টেবিল ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো। রাইফেল সঙ্গে আনতে ভুল করেনি কেউ। বেড়া টপকে আস্তবলের দিকে ছুটল বেনন। ঠিক তখনই শহরের প্রান্ত থেকে পাগলা টেক্সান চিৎকার ছাড়ল কে যেন। পর মুহূর্তে দুটো অস্ত্র একই সঙ্গে গর্জন ছাড়ল। একটা বুলেট বেননের গাল ছুঁয়ে গেল। চোরকের মতো পাক খেল বেনন। ওর সামনে এখন হোটেল আর হার্ডওয়্যার স্টোরের মাঝখানের গলি। পেছনের রাবিশের কাছে নড়াচড়া চোখে পড়ল ওর। বুঝতে দেরি হলো না কি ঘটছে। গোলাগুলি শুরু করবার ইঙ্গিত দিয়েছে কেউ চিৎকার করে। একের পর এক বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল চারপাশ। জিম হ্যাননকে দেখল, মুখ বিকৃত করে মুখ তুবড়ে রাস্তায় পড়ে গেল কাউবয়। এক লাপে ব্যাংকের বাড়িটার কাছে চলে গেল বেনন। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আবার তাকালো ময়লার স্তূপের দিকে। তারপর সাবধানে ব্যাংকের কোণা ঘুরে সিঁড়ির দিকে এগোলো। যে গুলিটা একটুর জন্য ব্যর্থ হয়েছে ওটা এসেছে 3য় তলা থেকে। দ্রুত উঠতে শুরু করলো ও ধাপ বেয়ে। রাস্টি ফেরিসকে দেখলো একটা পানির চৌবাচ্চার পেছনে আড়াল নিতে। শুয়ে নিলসেন আহত, টলতে টলতে এগোচ্ছে এম্পেরিয়ামের দিকে। ব্যাংকের দেয়ালে পিছলে বেননের মুখে পাথরের কুচি ছিটিয়ে চলে গেল সুদূরে। আরেকটা বুলেট অনুসরণ করলো ওটাকে, তারপর আরেকটা। বেনন টের পেল ওর পায়ের নিচের ধাপে কি যেন আঘাত হেনেছে। থামল না ও। লাফ দিয়ে দুধাপ সিঁড়ি টপকে ঢুকে পড়ল 3য় তলায়। ওর পেছনের এক পাশের জানালার চৌকাঠ ভাঙল একটা বুলেট। দেয়ালে গা সাটিয়ে দাঁড়ালো। অন্তত একজন রাইফেলধারী আছে এখানে, এই প্রায় খালি 3য় তলায়। লোকটাকে বাগে আনতে হবে। বাইরে রাস্তায় এখনও গোলাগুলি চলছে। ঘুরে দাঁড়িয়ে রাইফেল তুলে পরপর 3টে গুলি পাঠিয়ে দিল ও আস্তবলের উপরের দরজা দিয়ে। এবার দরজার গায়ে রাইফেলটা হেলান দিয়ে রেখে 6 গান বের করে পা বাড়ালো হলওয়ের দিকে। ভেতরে কিছুই নড়ছে না। বাইরের আওয়াজ শুনে মনে হচ্ছে বহু দূর থেকে আসছে। কাছের ঘরটা থেকে রাইফেলের কর্কশ হুঙ্কার শুনতে পেল। মেঝেতে জুতো ঘষা খাওয়ার আওয়াজ হলো। অচেনা আউটল কি জানে বেনন উঠে এসেছে উপরে। সেজন্যে কি অপেক্ষা করছে? গাল বেয়ে সরসর করে ঘাম নামছে বেননের। কান পেতে শুনতে চেষ্টা করলো ও। এক একটা সেকেন্ড পার হচ্ছে যেন এক একটা ঘন্টা। পা টিপে টিপে এগোলো ও হলের দরজার দিকে। আলতো ঠেলাতে সামান্য একটু ফাঁক হলো দরজা, তারপরই ক্যাচ করে উঠল। থমকে গেল বেনন। এক হাত ডোর নবে, অন্য হাতে 6 গান। আর কোনো আওয়াজ নেই। বদ্ধ বাতাসে পরিত্যক্ত থাকায় প্রাচীন একটা গন্ধ ঘরের ভেতরে। মেঝে ধুলোয় ভরা। পরের ঘরটা থেকে আবার গর্জন ছাড়ল রাইফেল। জবাবে আরেকটা গুলি জানালার কাচ ভেঙে দিল। হলওয়েতে ঢুকে অপেক্ষা করলো বেনন, হাতে তৈরি 6 গান। বাইরের গোলাগুলি এখন অনিয়মিত হয়ে গেছে। যোদ্ধারা নিজেদের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেয়েছে, এখন দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। হলটা বেশ দীর্ঘ। দুপাশে 4টে করে খোলা দরজা, দুমাথায় 2টো জানালা। সিঁড়ি মাত্র একটাই, যেটা দিয়ে বেনন এসেছে। ওর পেছনের দরজাটা নাড়ল বাতাস। মেঝে মৃদু ক্যাচকোচ করে উঠল। সামনে বাড়ল বেনন। আবারও গর্জন ছাড়ল রাইফেলটা। 2টো দীর্ঘ পদক্ষেপে সামনে এগোলো বেনন। তারপর শোনার জন্যে আবার থামল। আর এক পা সামনেই দরজাটা। চট করে হলওয়েতে নজর চালালো। ওর মনে হলো একটা ডোর নব ঘুরছে। তাকিয়ে থাকলো। না, ভুল দেখেছিল বোধ হয়।
সামনের ঘরের নড়াচড়ার আওয়াজ পেয়ে এবার ধাক্কা দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলো ও পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে ঘুরল ফার্গো হাওয়ার্ড। রাইফেল ছেড়ে দিয়েছে হাত থেকে, কোল্টের দিকে হাত বাড়ালো। ফেলে দাও, শান্ত গলায় সাবধান করলো বেনন। রাগে দাঁত বেরিয়ে গেল ফার্গোর। সিক্স গানের বাটে চেপে বসলো তার হাত। বেননের পেছনে দরজাটা ক্যাচ ক্যাচ করে উঠল। ড করলো ফার্গো। গুলি করলো বেনন। বুকের এক পাশে গুলি লাগায় পাক খেয়ে পড়ে গেল আউটল। দেরি না করে ঘুরে দাঁড়ালো বেনন। ঝট করে বসে পড়ল হাঁটু গেড়ে। কালো একটা আকৃতি ওর দিকে এগিয়ে আসছিল। দাড়ি ভরা মুখটা দেখে মনে হলো ভাল্লুকের। লোকটার হাতে একটা বিরাট ওয়াকার কোল্ট। দুটো অস্ত্র একই সঙ্গে আগুন ওগরালো। বুলেটের ধাক্কা অনুভব করলো বেনন। দ্বিতীয় একটা গুলির আওয়াজ পেল। ও করেনি। গুলির ধাক্কায় পাশ ফিরে যাওয়ায় ওর গুলি দাড়িওয়ালাকে মিস করেছে। সামলে নিয়ে আবারও গুলি করলো বেনন। হুমড়ি খেয়ে পড়তে শুরু করলো দানব। মেঝেতে পড়ার আগে বিড়বিড় করে গাল বকলো। তারপর মেঝেতে পড়ে একবার খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল। বুক ওঠানামা দেখে বোঝা গেল মরেনি। নিচের দিকে তাকিয়ে বেনন দেখলো ওর কার্টিজ বেল্টে লেগেছে গুলি। ওর জমা করা একটা গুলি বিস্ফোরিত হয়েছে। জিন্সের প্যান্টে রক্ত লেগে আছে। মাংস চিরে দিয়ে বুলেটটা মেঝেতে গিয়ে গেঁথেছে। ফার্গো হাওয়ার্ড নিথর পড়ে আছে। লোকটার কাছে গিয়ে দাঁড়ালো বেনন। ফুসফুস ফুলে উঠছে, কাজেই মারা যায়নি। দুজনে সিক্স গান আর রাইফেল দুটো সংগ্রহ করলো বেনন। তারপর জানালা দিয়ে নিচে ফেলে দিল। বাইরে এখনও গোলাগুলি চলছে। দরজার দিকে দ্রুত পায়ে এগোলো। চলে এলো সিঁড়ির গোড়ায়। সঙ্গে সঙ্গে গুলির আওয়াজ হলো। দরজা ফুটো করে ওর মাথার 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেল বুলেট। আরেকটা বুলেট আরও উপরে দরজা ফুটো করলো। এদিক দিয়ে বের হওয়ার কোনো পথ নেই। ঘুরে দাঁড়িয়ে এক দৌড়ে হলওয়ের পেছনের জানালার কাছে চলে এলো ও বুঝতে পেরেছে সিঁড়ির দিকে অন্তত 6 জন লোক পাহারা দিচ্ছে। পেছনের জানালাটা খুলতে দেখলো একটা ঢালু ছাদের উপর নামা যাবে। সামনে একবার চট করে দৃষ্টি বুলিয়ে নিয়ে বেরিয়ে পড়ল ও 45 হোলস্টারে গুজে রাইফেল হাতে নামলো ছাদে। মাত্র 1 ব্লক হবে দূরত্ব। তাদের উপর থেকে গুলি করলো এক আউটল। রাইফেল কাঁধে তুলেও গুলি করলো না বেনন। লোকরা রাস্তায় অন্য কোনো টার্গেটে লক্ষ্য স্থির করেছে। কি যেন আছে তার মধ্যে, কেমন যেন চেনা চেনা মনে হলো। লাফ দিয়ে ছাদ থেকে নামলো বেনন। রাস্তার দিকে এগোলো। প্রায় সঙ্গে সঙ্গে ওর মুখের 1 ইঞ্চি দূরে কাঠের কুচি ছিটালো একটা বুলেট। ঝটকা খেয়ে পিছালো। তারপর ব্যাংকের কোণা ঘুরে সামনে বাড়ল। রাস্তা ফাঁকা। জিম হ্যাননের উপর হয়ে পড়ে থাকা দেহটা বাদে রাষ্ট্রি বা শুয়ে নিলসনকে দেখা যাচ্ছে না। রাইফেলটা ফেলে দিয়ে রাস্তা পেরোনোর জন্য দৌড় দিল ও ওর মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল একটা বুলেট। আরেকটা পায়ের কাছে বালি ছিটালো। লাফ দিল বেনন। ছুঁড়ে দেয়া তীরের মতো বিদ্যুৎ গতিতে রাস্তার উপরে পড়ে শরীরটা গড়িয়ে দিল। থামলো বোর্ডওয়াকে দেহ ঠেকে যেতে। ওর মাথার উপরে বোর্ডওয়াকে গাঁথলো একটা বুলেট। বুঝতে পারল বাজে অবস্থানে আছে, কিন্তু এখন উঠে দাঁড়ানো মানেও নিশ্চিত মৃত্যু। ঘাড় ফেরালো। খেয়াল করলো বোর্ডওয়াক এখানে 9 ইঞ্চি উঁচু। তার ওপাশে দেখা যাচ্ছে পুরনো বোতল আর সেলুনের আবর্জনা। শুয়ে পড়ল বেনন। বোর্ডওয়াকের সামান্য আড়ালটুকু ব্যবহার করে ক্রল শুরু করলো। পৌঁছে গেল সেলুনের পেছনে। পরখ করে দেখলো 6 গান হোলস্টারেই আছে। এবার ক্রল করে এগোলো হোটেলের পেছনে লক্ষ্য করে। বাড়িগুলোর পেছনে পৌঁছে সতর্ক চোখে চারপাশ জরিপ করে নিল। উঠে দাঁড়ালো। তারপর আবর্জনার স্তূপ আগের মতোই আছে, কিন্তু এখন ওসবের পেছনে পড়ে আছে কালেরের মৃতদেহ। কানের পাশে গুলি খেয়েছে লোকটা। গুলিটা গলা ফুঁড়ে বেরিয়ে গেছে। এটা ওই ছাদে দেখা লোকটার কীর্তি বুঝতে পারল বেনন। সেলুনের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলো ও সামনের দরজার কাছে দাঁড়িয়ে আছে 2 জন সশস্ত্র লোক। বারটেন্ডারের মুখটা ফ্যাকাশে, কাঁপছে লোকটা বারের সামনে দাঁড়িয়ে, কাঁধ থেকে রক্ত গড়াচ্ছে। সাবধান, ফিসফিস করলো সে।
ওই লোক সিলিম হাওয়ার্ড। কথাগুলো কানে গেছে লোকগুলোর। ঘুরে দাঁড়ালো তারা। তিনজন মুখোমুখি হলো। সরু ঠোঁটে হাসি ফুটল সিলিম হাওয়ার্ডের। বলল, তাহলে তুমিই সেই বিখ্যাত রক বেনন? অনেক খুঁজেছি তোমাকে অ্যামিগো। খুঁজে পেয়েছো এখন, শুকনো স্বরে জানালো বেনন। ঝটকা খেয়ে নিচে নামলো চিলিমের হাত। বিদ্যুৎ গতিতে ড্র করলো বেনন। আগুন ঝরালো ওর অস্ত্র। চিলিমের হাত থেকে অস্ত্র পড়ে গেল। এক পাশে কাত হয়ে গেল লোকটা। হাঁটু ভাঁজ হয়ে পড়ে গেল মেঝেতে। পড়ার সময় পাশের লোকটার গায়ে ধাক্কা লাগলো। ভারসাম্য নষ্ট হয়ে গেল লোকটার। গুলি করল না বেনন, সতর্ক করলো, সাবধান, চেষ্টা করো না, অস্ত্র ফেলে দাও। রাগী চোখে বেননকে দেখলো চিলিমের সঙ্গী। তুমি আমার ভাইকে খুন করেছ, প্রাপ্য বুঝে পেয়েছে ও, অস্ত্র ফেলে দাও। এক মুহূর্ত দ্বিধা করলো ক্রিস হাওয়ার্ড। তারপর শ্যাক করে গানবেল খুলে মেঝেতে ফেলল। কালো চোখের নিষ্পলক দৃষ্টি মুহূর্তের জন্য সরল না বেননের উপর থেকে। অস্ত্রের কাছ থেকে সরে দাঁড়িয়ে বলল, আমি ওকে পরীক্ষা করে দেখতে পারি, হয়তো মারা যায়নি ও। দেখো, কিন্তু কোনো রকম চালাকির চেষ্টা করো না। রাস্তায় নীরবতা নেমেছে। তারপর বেশ খানিকটা দূরে একটা দরজা খোলার আওয়াজ হলো। মানুষের গুঞ্জন ভেসে এলো কানে। গোলাগুলি থেমে গেছে। নিশ্চিত হয়ে রাস্তায় বেরিয়ে আসছে মানুষজন। সেলুনে আগে ঢুকলো রাষ্ট্রি ফেরিস। ওর শার্ট ছিঁড়ে গেছে, এখানে ওখানে রক্তের ছোপ। আমি আহত হইনি। বেনের দৃষ্টি দেখে আত্মপক্ষ সমর্থন করলো ও। চামড়া ছড়ে গেছে বলে শার্টটা নষ্ট হয়ে গেছে। সুইং ডোর খুলে যেতে সেদিকে তাকালো ওরা। দরজায় দাঁড়িয়ে সব কয়টা দাঁত বের করে হাসছে হিরাম বাগলে। তুমি আবার কোত্থেকে বাবা? জিজ্ঞেস করলো বেনন। শুনলাম তুমি এদিকে আসছো, দেখা করতে রওনা হলাম। তারপর যখন জানলাম গোলমাল চলছে, ঠিক করলাম তাতে অংশ না নেওয়া অসম্মানের কাজ হয়ে যায়। কিন্তু দেখা দিলাম না। দিলে তো পরে। রাষ্ট্রের দিকে তাকালো বেনন। নিলসেন কোথায় রাষ্ট্রি? আহত হয়েছে, দুটো গুলি খেয়েছে, তবে বাঁচবে। শেষ যখন দেখলাম তখন নিজের পায়ে দাঁড়িয়েছিল। হানানো মরেনি, পা ভেঙে গেছে ওর, কাঁধেও একটা গুলি খেয়েছে। বিপক্ষের কি খবর জানি না, চলো দেখে গিয়ে। দরজার দিকে পা বাড়ালো ওরা। কালেনের কথা তুলল বাগলে। আমি দেখলাম বেটা নিশ্চিন্তে গুলি করে চলেছে। যেখানে ছিল সেখানে জীবিত থাকতে পারলে বেনন নামের এই উজবুক আজকের দুনিয়া থেকে সত্যি বিদায় নিত। কালেন মারা গেছে। ফার্গো হাওয়ার্ড আর দাড়িওয়ালা আউটল বেঁচে আছে। দাড়িওয়ালার অবস্থা বিশেষ সুবিধের নয়। কড়া চোখে বেননকে দেখল ফার্গো। ব্যথা সামলে নিয়ে আড়ষ্ট স্বরে বলল, একদিন বেনন, একদিন আমি তোমাকে খুন করব। 4 আউটল মারা গেছে, 3 জন মারাত্মক আহত, 2 জন সামান্য। ক্রিস হাওয়ার্ড আত্মসমর্পণ করেছে। লেনি আর্থার আর গ্রাটের কোনো হদিশ নেই। 22 সরে পড়েছে। হতাশ তিক্ত গলায় বলল রাষ্ট্রি। আর্থার ক্যালিফোর্নিয়াতেও যাবে না, জানে ওখানে গেলে শেরিফের হাতে ধরা পড়তে হবে। মনে হচ্ছে বক্সফোরে গিয়ে খুঁজে দেখাই এখন বুদ্ধিমানের কাজ হবে, বলল বেনন। ওখানে হয়তো এমন কিছু পাওয়া যাবে যাতে করে আমরা বুঝতে পারবো ওরা কোথায় যেতে পারে। আরেকজন গেল কোথায়? ভুরু কোচকালো বাগলে। লম্বা চওড়া স্বাস্থ্যবান লোকটা। বলেছিল 4 স্কোয়ারে চাকরি করে। মনে হচ্ছে বানি রেমন্ডের কথা বলছো তুমি? চোখে প্রশ্ন নিয়ে তাকালো রাষ্ট্রি। ওর সঙ্গে পরিচয় হলো কিভাবে? একই সঙ্গে শহরে এসেছি আমরা। করালে ওর সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যায় আমার। পরে গিয়ে দেখি ওখানে নেই ও। এখন তো মনে হচ্ছে নিজের নাম রেমন্ডই বলেছিল ও। চলো খুঁজে দেখি। সেলুন থেকে বের হয়ে এলো ওরা 3 জন। রাস্তায় জড়ো হয়েছে অনেকে। গুজব আর তর্ক চলছে। ওদের 3 জনকে দেখে সবার চোখ অনুসরণ করলো। বেশিরভাগের চোখেই প্রশংসার দৃষ্টি। তবে 2-1 জনের চোখে যে ঘৃণা নেই তা নয়। অনেকেই প্রশ্ন করলো ওরা। কেউ বলতে পারলো না বানি রেমন্ড কোথায়। লিভারি আসতো বলে পাওয়া গেল খবর। বেননকে অ্যাপালুসা ঘোড়াটা ধার দিয়েছিল পেস্টন জোন্স। সে বলল ওকে দেখেছি গতকাল রাতে। এখানেই ঘুমিয়েছিল কিছুক্ষণ, তারপর সারা রাত ঘুরে বেড়ায় আহত গিজলির মতো। একটা কথা বলতে পারি, লেনে আর্থারের ব্যাপারে ওর কৌতূহলের শেষ ছিল না।
দ্রুত চিন্তা করছে বেনন। মাথার পেছনে হ্যাট ঠেলে দিয়ে হাঁটু মুড়ে বসলো মেঝেতে। একটা খড় চিবাতে শুরু করলো আনমনে। সেটা দেখিয়ে চোখের ইশারায় বাগলে বুঝিয়ে দিল এতক্ষণে উপযুক্ত খাবার পেয়েছে ও। পরিস্থিতিটা কিছুটা স্বচ্ছ হলো বেরনের কাছে। লেনি আর্থারের পেছনে রাখবে রেমন্ড, এটা স্বাভাবিক। প্রথম থেকে আউটল রানচারকে সে পছন্দ করতে পারেনি, নিজের মনোভাব গোপনও করেনি। লোকটাকে ও তিলমাত্র বিশ্বাস করতো না। গরুর পাল উদ্ধার করবার পরের দিনের কথা মনে পড়ল ওর। রেমন্ড নিশ্চিত ছিল লেনি আর্থারের উপরে চোখ রাখলেই রাসলিং বন্ধ করা যাবে। রেমন্ড গায়ে পড়ে ঝগড়া বাঁধাবার লোক নয়, কিন্তু বিনা লড়াইয়ে শত্রুকে ছেড়েও কথা বলবে না। আমার মনে হচ্ছে, বলল বেনন। বানে রেমন্ডকে খুঁজে পাওয়া গেলে লেনি আর্থারকে খুঁজে পেতেও দেরি হবে না। সম্ভবত শহর ছাড়ার সময় থেকেই আর্থার আর গ্রাটকে অনুসরণ করেছে রেমন্ড। যাবে কোথায় লোকগুলো? বিরক্তি ঝরল রাষ্ট্রীর গলায়। বক্স ফোরে ফিরে গিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আর্থার জানে ওখানে তাকে আমরা খুঁজব। 4 স্কোয়ারেও যাবে না, ধরা পড়তে হবে এই ভয়ে। তাছাড়া ওখানে গিয়ে কিছু পাবার নেই তার। 4H নজর রাখবে তাকে ধরার জন্যে। 3Fও তৈরি থাকবে। যেখানেই যাক বিপদে পড়তে হবে লোকটাকে। পশ্চিমটা ভালো চেনে আর্থার, বলল বেনন। উত্তরও জানালো পেস্টন জোন্স। আমি জানি। আমার কাছ থেকে ঘোড়া ভাড়া করে প্রায়ই ওদিকে যেত সে। কোথায় যেত বলেছে? কখনো বলেনি, কিন্তু ওর বলার দরকারও ছিল না আমাকে। পাইন জঙ্গল বাদ দিলে এদিকের পশ্চিমে আর কোনো গাছ নেই, আর পাইনের কাঁটা দিয়ে ঘোড়ার লেজ পরিষ্কার করি আমি। আর্থার গভীর বনের ভেতর দিয়ে যেত। উত্তর পূবে সীমান্তের কাছে জঙ্গল আছে। যে সময় ব্যয় করত তাতে ওখানে যাওয়া ছাড়া আর কোথাও তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। কাল কোনো ঘোড়া ভাড়া করেছে সে? জিজ্ঞেস করলো বেনন। না, শেষ নিয়েছে প্রায় 2 মাস হতে চলল। তবে তার আগে প্রায়ই ওদিকে যেত। সপ্তাহে 2-3 বার। সঙ্গে বোধহয় কিছু খাবারও নিত। বাগলের দিকে তাকালো বেনন। যাবে নাকি এম্পোরিয়ামে কয়েকটা প্রশ্ন করতে? রাষ্ট্রে যেতে পারো হার্ডওয়্যার স্টোরে। জিজ্ঞেস করবে গত কয়েক মাসের মধ্যে ওখান থেকে আর্থার কোনো কিছু কিনেছে কিনা। বাগলে আর রাষ্ট্রী চলে যাওয়ার পরে পেস্টনের দিকে তাকালো বেনন। লেনি আর্থার কখনো প্যাক হর্স নিয়েছিল? না, তবে ওর ঘোড়ার পেছনে প্রচুর রসদ দেখেছি। উত্তরে গেলে একজন লোক কোথায় যেতে পারে? ভুরু কুঁচকে গেছে বেননের। ওদিকের এলাকাটা আমি চিনি না। শ্রাক করল আস্তবল মালিক। যাওয়ার কোনো জায়গা তো দেখি না। রেঞ্জ, পাহাড় আর ছড়ানো ছিটানো কিছু জঙ্গল। রাঞ্চ তো নেই, প্রসপেক্টরের কোনো কেবিনও নেই উত্তরে। কিছুক্ষণ তামাক চিবালো পেস্টন জোন্স, তারপর থুতু ফেলে বলল, তবে ওদিকে গেলে এ গেট পাশ কাটাতে হবে। তোমার পথের সামান্য বাইরে পড়ে যায়। কিন্তু যদি যাও আর শার্ডোকে জিজ্ঞেস করো তাহলে ভালো হয়। শার্ডো ওদিকে প্রসপেক্টিং করতো। রাষ্ট্রী দ্রুত পায়ে ফিরে আসছে বাগলেও। হাসছে রাষ্ট্রী। জানো কি জেনেছি? ঠিক জায়গাতেই পাঠিয়েছিলে। 3 মাস আগে রসদ কিনতে শুরু করে লেনি আর্থার। রাঞ্চের জন্য যা কিনত সেটা বাগবোর্ডে করে নিয়ে যেত তার লোক, কিন্তু নিজেও সে আলাদাভাবে নিচ্ছিল। ঘোড়ার পিঠে চাপিয়ে বস্তা ভরে রসদ নিত। 1 দিন 2 দিনের জন্যে নয়, সম্ভবত খাবার গুদামজাত করছিল সে। আস্তে করে মাথা দোলালো বাগলে। আমিও খালি হাতে ফিরিনি। 3-4 মাস আগে আর্থার একটা হাতুড়ি আর বেশ কিছু পেরেক কেনে। দোকানদার অবাক হয়েছিল বলে মনে রেখেছে। আর্থার ওসব কেনার কয়েকদিন আগেই রাঞ্চের জন্যে প্রচুর পেরেক আর হাতুড়ি কেনা হয়েছিল। পরে এসে আর্থার একটা কুড়াল, কোদাল আর একটা শাবল কেনে। সেটা মার্চ মাসের শেষ দিনের কথা। দোকানদার মনে রেখেছে, কারণ সেদিনই সে আরও কুড়াল কেনার জন্যে খাতায় অর্ডার লিখে রাখে। 3 সপ্তাহ পরে আর্থার কবজা আর বল্টু কেনে। তারপর কেনে একটা ভারী তালা।
হয়তো রাঞ্চে ব্যবহার করেছে ওগুলো, মন্তব্য করলো রাষ্ট্রী। হয়তো, সায় দিল পেস্টন। কিন্তু তাতে আমার সন্দেহ আছে। বাজি ধরতে পারি রাঞ্চে ওগুলো ব্যবহৃত হয়নি। জোর দিয়ে বলল বাগলে। আমার ধারণা আর্থার সাবধানী লোক বলে নিজের ব্যবস্থা করে রাখছিল। কোথাও একটা কেবিন করেছে সে, খাবার মজুত করেছে সেখানে। তোমার কি মনে হয় বেনন? নট করল বেনন। সাবধানী লোক লিওনার্ড আর্চি। রাষ্ট্রী যদি সন্দেহজনক কিছু ট্র্যাক না দেখত তাহলে আজকে এত সব হতো না। আরামসে পার পেয়ে যাচ্ছিল লোকটা। সেজন্যেই আমারও মনে হয় নিজের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করেছে সে, প্রয়োজনে যাতে সমস্যা না হয়। এমনভাবে কাজ সেরেছে যাতে তার নিজের লোকেরাও না জানে। হতে পারে, মাথা দোলালো রাষ্ট্রী। কিন্তু সে জায়গা আমরা খুঁজে পাবো কিভাবে? পানি দরকার হবে ওর, নিজের মনে বলল বাগলে। আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে এমন কোথাও কেবিন করবে সে যেখান থেকে ফেলে আসা টেইলে চোখ রাখা যায়। পানি, জ্বালানি আর আশ্রয়। যে যন্ত্রপাতি সে নিয়ে গেছে তাতে করে আশ্রয় বানাতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কোথায় কেবিন বানিয়েছে? লিবারিম্যানের দিকে ফিরল বেনুন। এবার একটা ঘোড়ার ব্যাপারে জানা দরকার। তোমার কি মনে পড়ে লিওনার্ড আর্চির একটা বেশি ঘোড়া ছিল কখনো? অথবা তোমার কাছ থেকে যে কোনো ঘোড়া কিনেছে? সে কোনো ঘোড়া কিনেছে? আমার ধারণা বুনো এলাকায় বাড়তি একটা ঘোড়া রাখতে চাইবে সে, পারলে বেশ কয়েকটা। না, এক কথায় জবাব দিল জোন্স। এ শহর থেকে কোনো ঘোড়া কেনেনি সে, অন্তত আমার কানে আসেনি। প্যারাডাইজের উত্তরে এক লোক বাস করে, বেশ কয়েকটা ঘোড়া আছে তার। লোকে বলে যে সব আগন্তুকের জরুরি ভিত্তিতে ঘোড়া দরকার তাদের সঙ্গে চুটিয়ে ব্যবসা করে সে। ওর সঙ্গে দেখা করতে হবে আমাদের, বলল বেনন। উঠে দাঁড়ালো। ওদিকে গেলে অস্ত্র খাপের ভেতরে ঢিলে করে রেখো, পরামর্শ দিল জোন্স। বদমেজাজি বলে বদনাম আছে লোকটার। 1 ঘন্টা পরে জিম হ্যানন বিশ্রাম নিচ্ছে। আর সুয়েড নিলসনের বিপদ কেটে গেছে খবরটা পেয়ে তারপর 3 জনরা রওনা হলো 4 স্কোয়ারের দিকে। 1 মাইলেও পেরোয়নি এমন সময় লরা বুশ ওদের ধরে ফেলল। বেননের দিকে লজ্জায় লাল চেহারায় তাকালো মেয়েটা। এখন বুঝতে পারছি লেনি আর্থারের ব্যাপারে ভুল ধারণা করেছিলাম, বলল নিচু গলায়। মেসেজগুলোয় কি লেখা আছে জেনেছি আমি, হাসলো বেনন। ভুলে যাও, আমিও ওরকম কত ভুল যে করেছি। নাক দিয়ে ঘোত আওয়াজ করে মিথ্যেটা অপছন্দ করছে জানিয়ে দিল রাষ্ট্রী। বাগলে হাসি মুখে রাষ্ট্রীর দিকে তাকালো। বেনন বলে গেল, তবে এমন অনেকের চেয়ে অনেক কম ভুল করেছি যাদের বুদ্ধি আমার চেয়ে ঢের কম। আর চোখের ইশারায় 2 বন্ধুকে দেখালো ও। তুমি ভুল করেছিলে যখন কাউবয় নামের ওই শকুন জনি কারভেলটাকে খুন করলে না, বলল রাষ্ট্রী। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম ওরকম ভুল করাটা ঠিক হচ্ছে না। বেননের কথার জবাব দেয়ায় ঘন ঘন মাথা দোলালো বাগলে। এখন ওকে সন্তুষ্ট দেখাচ্ছে। পরদিন বিকেলে শার্ডো ওদের যতটা সম্ভব জানালো উত্তরের এলাকা সম্বন্ধে। শেষে বলল, শহরে ওদের কাউকে দেখেনি, তবে ক্রিকের ধারে থাকে হ্যানসন। ও গতরাতে একটা ঘোড়া হারিয়েছে। শুধু ঘোড়া নয়, গরুর একটা কাঁধ, কিছু বিনও চুরি গেছে। 24টা স্পেন্সার 45 গুলিও গায়েব। এটা রেটের কাজ হতে পারে, বলল রাষ্ট্রী। মনে পড়ছে ওর কাছে স্পেন্সার কার্বাইন দেখেছিলাম। উত্তরের টেইল একটা চওড়া ক্যানিয়নের মেঝে ধরে এগিয়েছে। দুপাশে জন্মেছে মোটা মোটা গাছ আর ঘন ঝোপ। দীর্ঘদিন কেউ এ পথে গেছে বলে মনে হলো না। মাঝে মধ্যে হরিণ, খরগোশ দেখতে পেল ওরা। একবার দেখা গেল বিরাট একটা নেকড়ে। ওদের দেখে ওটা অলস দৌড় দিয়ে ঝোপের ভেতরে ঢুকলো।
উত্তরে যেতে যেতে ঝর্ণা আর ওয়াটার হোলগুলোতে নজর বোলাতে হবে, বলল বেনন। হয়তো রেড আর ব্রিট কিছু জানে, কিন্তু তাতে আমার সন্দেহ আছে। আমার মনে হয় গ্রাটকেও নিজের গোপন আস্তানা সম্বন্ধে কিছু জানায়নি লিওনার্ড। গোপন আস্তানা যদি সত্যি থেকে থাকে, বলল রাষ্ট্রী। পাহাড়ি অঞ্চলে চোখ বুলালো ও দেখল সামনের দিকে উপত্যকা শুরু হয়ে গেছে। তুমি কি বলো বেনন? আমাদের পাহাড়ে উঠে যাওয়া উচিত না? অনেক বেশি দূর দেখতে পাবো তাহলে। ভালো হয়, সায় দিল বেনন। একটা বোল্ডার ঘুরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগোলো ও অনুসরণ করলো রাষ্ট্রী আর বাগলে। ঘন হয়ে জন্মেছে ম্যাকাঞ্জিটা আর তামাক ঝোপ। এক ছাড় অ্যাসপেন সাদা আর সবুজ তীর চিহ্নের মতো সরু একটা পাহাড়ি পথ নির্দেশ করছে। ওই পথে এগিয়ে চলল তিনজন, প্রত্যেকে সতর্ক। সামান্যতম নড়াচড়াও নজর এড়াবে না। আস্তে আস্তে ক্রমেই উপরে উঠছে ওরা। সরানো ছিটানো গাছগুলো আস্তে আস্তে ঘন হচ্ছে। এল্ডার আর সাদা বাকলের পাইন দেখা যাচ্ছে এখন। একটা লাল ফার আর হেমলকের ছায়ায় থামলো বেনন। সামনের এলাকায় চোখ বুলিয়ে বলল, আগুন সামনে। একটা কথাও হলো না ওদের মাঝে। এগিয়ে চলল ওরা। আধ মাইল যেতেই হাত তুলে দেখালো বাগলে, টেইল। দুজন রাইডার গেছে। চিহ্নগুলো লক্ষ্য করল বেনন। পরিচিত ঠেকল না, তবে পরে আবার দেখলে চিনতে অসুবিধা হবে না। ধোঁয়া লক্ষ্য করে আবার এগোলো ওরা। ট্র্যাকও ওদিকেই গেছে। নিশ্চয় পুরনো কোনো ক্যাম্প, বলল বাগলে। এই ট্র্যাকগুলো গত রাতের। লিওনার আর্চি ট্র্যাক নয়, ভুরু কোচকালো রাষ্ট্রী। ও চিহ্ন রেখে এগোবার তুলনায় অনেক বেশি চালাক। 23। অতি সাবধানে এগোচ্ছে ওরা। ছড়িয়ে পড়ল আস্তে আস্তে। গাছের ভেতর দিয়ে যাচ্ছে নীল ধোঁয়া ওঠা জায়গাটার দিকে। সামনে গাছের ফাঁক দিয়ে এঁকে বেঁকে উঠছে ধোঁয়া, মিশে যাচ্ছে নীল আকাশের সঙ্গে। আর এগোনো ঠিক হবে না। গোড়া থেকে নামলো ওরা। বনের ভেতরে ফাঁকা একটা জায়গায় কয়েকটা বোল্ডারের মাঝখানে আগুন জ্বালানো হয়েছে। গুরুপথে এগোলো রাষ্ট্রী আর বাগলে, হাতে রাইফেল। ট্র্যাক অনুসরণ করলো বেনন। স্টিরাপে পা রেখে উঁচু হলো ঝোপের ভেতরে ক্যাম্পটা দেখার জন্যে। আগুনটা প্রায় নেভে এসেছে। কাউকে আশেপাশে দেখা গেল না। সাবধানে এগোলো বেনন, উইনচেস্টার তৈরি। দুজন লোক এখানে ক্যাম্প করেছিল। দুজন লোক, যারা হয়তো 1 ঘন্টা আগেও এখানে ছিল, রান্না করে খেয়েছে এখানে। বেনন আগুনের কাছে পৌঁছানোর 2 মিনিট পর দুদিক থেকে দেখা দিল রাষ্ট্রী আর বাগলে। চলে গেছে, বলল হতাশ বাগলে। ছিল 1 ঘন্টা বা তারও কম হবে। আশপাশে চোখ বুলালো। সঙ্গে বেশি খাবার ছিল না। কফিপট খালি করে গেছে। হ্যাঁ, দুজন, সায় দিল রাষ্ট্রী। মনে হয় রেড আর ব্রিড। তাড়াহুড়ো করে স্যাডল চাপিয়েছে, যোগ করলো বাগলে। এমনভাবে ঘোড়া ছুটিয়ে ভেগেছে যেন ওদের লেজে কামড় দিয়ে ধরেছিল খোদ শয়তান। আমাদের বোধহয় আসতে দেখে ফেলেছিল, বলল বেনন। তোমাকে দেখে শয়তান মনে করে, তাই তো দ্রুত পালিয়েছে। ওরাও আর দেরি করলো না। ঘোড়ায় চেপে রওনা হয়ে গেল। পাইনের বনের ভেতর দিয়ে সোজা গেছে পথ। তারপর কোমর সমান উঁচু ম্যাকাঞ্জিটার ভেতর দিয়ে উঠেছে একটা ঢালে। কয়েকটা বোল্ডার পাশ কাটিয়ে এঁকে বেঁকে এগিয়েছে। তারপর 2বার ওরা টেইল হারালো, কিন্তু আবার খুঁজে বের করলো বেনন। হঠাৎ অনেকটা দূরে এক আরোহীকে দেখতে পেল ওরা। সাবধান, সতর্ক করলো বেনন। লোকটার হাবভাব দেখে মনে হচ্ছে ইচ্ছে করে দেখা দিয়েছে। অন্য লোকটা হয়তো টেইলে সুবিধাজনক কোথাও অপেক্ষা করছে। এগিয়ে চলল ওরা। দিন যত যুবক হচ্ছে, আস্তে আস্তে তত গরম বাড়ছে। মৃদু বাতাস দোল খাওয়াচ্ছে ঘাসের চাদরে। সুদূর পাহাড়গুলোর মাথায় মেঘ জমছে, তৈরি করছে অদ্ভুত আকৃতির সব দুর্গ। তাপ বাড়ল আরও। বাতাস থমকে গেল। ভ্যাপসা হয়ে উঠল পরন্ত দুপুর। একটানা পথ চলছে ওরা। হঠাৎ একটা রাইফেলের আওয়াজ শুনতে পেল ওরা। বেননের মাথার উপর দিয়ে সামান্য আগে গুঞ্জন তুলে বেরিয়ে যাওয়া জিনিসটা যে ভোমরা নয় তা স্পষ্ট বোঝা গেল।
একই সঙ্গে গুলি করলো রাষ্ট্রী আর বাগলে। পাথরের উপরে ঘোড়ার খুরের আওয়াজ হলো, দূরে চলে যাচ্ছে। এবার আরও সাবধানে সামনে বাড়ল ওরা। সময় নিচ্ছে, বুঝতে পারছে তাড়াহুড়োর মানে নিশ্চিত মৃত্যু। মেঘগুলো আরও উপরে উঠেছে, ছড়িয়ে পড়ছে, ঘনও হয়েছে অনেক। আকাশ ঢেকে দিচ্ছে আস্তে আস্তে। দূরের ক্যানিয়নে বজ্রবিদ্যুতের গুরুগম্ভীর গুরু গুরু আওয়াজ শুনতে পেল ওরা। ভেজা ভেজা দমকা বাতাস বয়ে গেল। আবার গর্জে উঠল একটা রাইফেল। লোকটা অনেক বেশি দূরে, তার গুলি সামনে কোথাও মাটিতে গেঁথেছে। গরম, বলে উঠল রাষ্ট্রী। মুখার ঘাড়ের ঘাম মুছল। ঝড় আসবে, আসবেই, সায় দিল বাগলে। এলাকাটা চিনলে ভালো হতো, বলল বেনন। ঝড় বৃষ্টিতে সব ট্র্যাক মুছে যাবে। এখন একটা কাজই করার আছে, বলল বাগলে। চলো ধাওয়া করি ওদের। না, টেইল দেখালো বেনন। ট্রাকগুলো এখন আগের চেয়ে দূরে দূরে। ছুটতে দাও ওদের, শীঘ্রই, না থামলে মারা পড়বে ওদের ঘোড়াগুলো। একটানা এগিয়ে চলেছে ওরা। ঘামে ভিজে কালচে হয়ে গেছে রাষ্ট্রী আর বাগলের খয়েরি ঘোড়া। স্পিডের কাঁধও ঘরমাক্ত। ওদের প্রত্যেকের শার্ট ভিজে গেছে। বারবার রাইফেল ধরা হাতের ঘাম মুছছে ওরা। 1 ঘন্টা পেরিয়ে গেল, তারপর আরেক ঘন্টা। যে পাহাড়ি এলাকা ধরে ওরা চলেছে সেটা একটা সবুজ উপত্যকায় শেষ হয়েছে। টেইল পার হয়েছে একটা বিরাট ভালুক চিহ্ন দেখলো ওরা। বামে চোখে পড়ল একটা হরিণ। দুবার দুটো জায়গা দেখালো বেনন। ওখানে হোঁচট খেয়েছে আউটলদের ঘোড়া। শিকার কাছে আসছে। একবার একটা গুলি ওদের মাথার উপরের গাছের ডাল ভেঙে দিয়ে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দেওয়ার জন্য থামলো ওরা। সবাই যে চিন্তাটা করছে সেটাই বলল বেনন। সমস্যা হচ্ছে এদের পিছু নিয়ে লিওনার্দো আর্চির কাছে যেতে পারছি না আমরা, কিন্তু আসলে তাকেই দরকার। হয়তো কাছে যাচ্ছি, একটু ভেবে দ্বিমত পোষণ করলো রাষ্ট্রী। প্রথম যখন এলাম তখন এদিকে এসেছিলাম। উত্তরে একটা উপত্যকা আছে, পূব পশ্চিমে গেছে। ওখানে পৌঁছে ধোঁয়া খুঁজতে পারি আমরা। এছাড়া আর কিছু তো করার নেই। ধোঁয়া থাকবে না, বলল বাগলে। লিওনার্ড আর্চি সে তুলনায় অনেক বেশি চালাক। চুপ করে গেল ওরা। বুঝতে পারছে বাগলের কথাই ঠিক। এত সহজে লিওনার্দো আর্চি অর্থাৎ টড রোলিন্স ওরফে লেনি আর্থারকে খুঁজে বের করা যাবে না। পাহাড় আস্তে আস্তে আরও উঁচু হচ্ছে। ক্যানিয়নগুলো পাল্লা দিয়ে গভীর হয়েছে, সেই সঙ্গে সরু। পথের দুধারে গাছের সংখ্যা বেড়ে গেছে। ক্যানিয়নের ভেতরে অস্বাভাবিক ভাবসা গরম। স্পিডি বিরামহীনভাবে হেঁটে চলেছে। হঠাৎ ওদের সামনে ক্যানিয়ন শেষ হয়ে গেল। সামনে একটা শুকনো জলপ্রপাত। ডান দিকে খানিক উপরে একটা পথ আছে অবশ্য, সেটা গেছে পাহাড়ের ভেতরে। সাবধানে রিজে উঠল ওরা। সামনে পড়ল একটা নিচু ঢাল। টিলার মাছ দিয়ে দেখা গেল চমৎকার একটা সবুজ ঘাসে ছাওয়া উপত্যকা। বড় জোর 4 মাইল হবে ওটা দৈর্ঘ্যে, পৌঁছতে হবে 1/2 মাইল। উপত্যকার মাঝখানে লম্বাটে একটা কেবিন আছে। ওটার দুপাশে কয়েকটা পোল করাল। দুজন লোক ঘোড়া থেকে নামলো করালের সামনে। বেনকিউলার তাক করলো বেনন। বলল, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। করালে তাজা ঘোড়া আছে দেখছি। ঢাল বেয়ে দ্রুত নামতে শুরু করলো ওরা। 1 ঘোড়া সমান এগিয়ে আছে স্পিডি। কেবিন আর করাল এখনো বেশ নিচে। ওরা দেখতে পেল এক লোক কুঠার হাতে পেছনের জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। গুলি করা হলো তাকে লক্ষ্য করে, লাগলো না। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো লোকটা, তারপর ঝেড়ে দৌড় দিল কেবিনের দিকে। ততক্ষণে প্রায় 1/2 মাইল পেরিয়ে এসেছে বেননদা। রাঞ্চের কাছে চলে এসেছে। ছড়িয়ে পড়ল ওরা চলার উপরেই। গুলি করা হলো কেবিনের ভেতর থেকে। তীক্ষ্ণ হেরেস্যার ধ্বনি করল একটা ঘোড়া। পরক্ষণেই কাতরে উঠল এক লোক। বেননরা এত কাছে চলে
এসেছে যে স্পষ্ট দেখতে পেল করালের ভেতরে বিরাট একটা লাল স্টালিয়ন তাড়া করেছে লোকটাকে। ঘুরে দাঁড়িয়েই তার টপকে বেরিয়ে আসার চেষ্টা করলো আউটল। এক পা তুলতে পারল শুধু সে, তারপরই অন্য পাটা কামড়ে ধরল উন্মাত্ত স্টালিয়ন। এক টানে নামিয়ে নিল মাটিতে। পড়ে গেল আউটল। লোকটা ব্রিড। লাফ দিয়ে উঠল আবার। কিছুই করা গেল না লোকটার জন্যে। বেচারা সবার আগেই সামনের দুপা আকাশে তুলল বেচারা সরার আগেই সামনের দুপা আকাশে তুলল স্টালিয়ন। তারপর ওর বুকের উপর নামিয়ে আনলো। প্রচণ্ড আঘাতে মরমর করে পাঁজরের হাড়গুলো ভেঙে গেল লোকটার। ছিটকে পড়ে গেল পেছনে। মুক্তি মিলল না তাতে। তেড়ে গেল ঘোড়াটা। বারবার খুরের আঘাতে নিথর দেহটাকে ক্ষতবিক্ষত করে দিল। আধ মিনিটের মধ্যেই মনে হলো রক্তমাখা ছেঁড়া একটা ন্যাকড়া পড়ে আছে। ফ্যাকাশে চেহারায় করালের দিক থেকে মুখ ফিরিয়ে নিল বেনন। যত কঠোর লোকীও হোক, এরকম করুণ মৃত্যু এর আগে বেশি দেখেনিও। দ্রুত অন্যদিকে তাকালো বাগলে আর রাষ্টি। কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলো লোকটা। গানমেল পরা পুরোপুরি শেষ করতে পারেনি। বেননদের দেখে থামল সে। করালের বাইরে হাত পা ছড়িয়ে পড়ে আছে রেড। বুকে গুলি খেয়েছে সে, কিন্তু এখনও মরেনি। ভালো ঘোড়া ওই একটাই ছিল, বিড়বিড় করলো সে। ব্রিজ যখন দেখলো আমাকে কোনো সুযোগ না দিয়েই গুলি করলো। তারপর ওটা দখল করতে করালে ঢুকে পড়ল। বিস্মিত চেহারায় সবার উপরে নজর বোলালো রানচার। ব্যাপার কি? আমার ঘোড়ার জন্যে ওরা লড়াই করছিল কেন? ওদের ঘোড়াগুলোকে ছুটিয়ে মেরে ফেলেছিল প্রায়। শান্ত গলায় বলল বেনন। ওদের ঠিক পেছনেই ছিলাম আমরা। এরা রাসলার। ব্রিড ঠিক করেছিল একে মেরে একাই পালাবে ঘোড়াটা নিয়ে। পেয়েছে ওর ঘোড়া, বলল বাগলে। এরকম মৃত্যু দুঃখজনক, থুতু ফেলল রাষ্টি। কিন্তু অস্বীকার করা যাবে না যে লোকটার এটাই প্রাপ্য ছিল। স্বস্তির ছাপ পড়ল রানচারের চেহারায়। বলল, আমি ভেবেছিলাম তোমরাও ওদের দলের। ভেবেছিলাম বিরাট ঝামেলা হবে। করালের দিকে তাকিয়ে চট করে মুখ ফিরিয়ে নিল সে। ওই স্টালিয়নটা খুনে ঘোড়া। রেখেছি হাইব্রিড ঘোড়া জন্ম দেবার জন্যে। নিয়মিত খাওয়া দিই ওকে আমি। ওর ধারে কাছে ধীরে সুস্থে নড়াচড়া করি, কাজেই আমাকে আক্রমণ করে না। রেডের পাশে হাঁটু মুড়ে বসল বেনন। ক্ষতটা দেখে বুঝতে দেরি হলো না আর কিছু করবার নেই। মারা যাচ্ছে লোকটা। চোখ তুলে বেননকে দেখল আউটল। বিড়বিড় করে বলল, সাধ্যমতো খাটিয়েছি আমি তোমাদের ধরা পড়ার আগে। দুঃখ শুধু একটাই, মরার সময় ব্রিডের মতো জঘন্য একটা লোকের হাতে মরতে হলো। ইন্ডিয়ানরাও দেখতে পারতো না ওকে। মেক্সিকানরাও ঘৃণা করত। ভীষণ নীচ লোক ছিল ও, ভীষণ। চুপ হয়ে গেল রেড। কয়েক মিনিট অনিয়মিত শ্বাস নিল, তারপর আবার মুখ খুলল। কি যেন বলতে চাইল, কিন্তু বলতে পারল না। ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আর কখনো কথা বলবে না সে। বেননের চোখে চোখ রাখল রানচার। আগে তোমাদের দেখেছি বলে মনে হচ্ছে না। কে তোমরা? রক বেনন। দুই বন্ধুকে পরিচয় করিয়ে দিল। এ রাষ্টি ফেরিস, আরও হিরাম বাগলে। যারা মারা গেল এরা রাসলার ছিল। টাস্কোটালের আশপাশের রাঞ্চ থেকে গরু চুরি করত। বড় বড় চোখে বেননকে দেখল রানচার। তারপর বলল, রক বেনন, তোমার কথা শুনেছি আমি। হিরাম বাগলে আর রাষ্টি ফেরিসের নামও জানি। দিনের বাকিটা সময় ঘোড়া দাবড়ালো ওরা। এবড়ো খেবড়ো জমির উপত্যকাগুলো পেরিয়ে এগিয়ে চলল পূবে। উত্তর দক্ষিণে বিস্তৃত পাহাড়ের মাঝ দিয়ে পথ করে চলতে হচ্ছে। সন্ধে আবহাওয়া শীতল হলো। তার পরপরই হঠাৎ করে নামলো আধার। টিলার গোড়ায় ফার গাছের নিচে ক্যাম্প করলো ওরা। সকালে আবার রওনা হয়ে গেল। হঠাৎ সামনে দেখলো বেনন। ওদিকে কি যেন দেখলাম।
চলো এক চক্কর ঘুরে দেখে যাই। ঘাসের মাঝ দিয়ে এগোলো ওরা। সামনে ঘাস কমে গেছে, টিলার গোড়ায় পড়ে আছে পাথরখণ্ড। বেনন যা দেখেছে সেটা একটা মেউল হরিণ। বেশ আগে ওটাকে হত্যা করা হয়েছে। ঘোড়া থেকে নেমে জন্তুটাকে পাশ ফেরালো রাষ্ট্রী। গুলি করা হয়েছে জানালো গতকাল বা পরশু। ওরা জানে গুলিটা কে করেছে। বুঝতে পারছে যে কোনোখানে থাকতে পারে লিওনার্ড আর্চি। রানচাঁদ তার কথা কিছু বলতে পারেনি। আশেপাশে কেবিন তৈরি হয়েছে বলেও তার জানা নেই। তবে কয়েকদিন আগে পূবে শিকার করতে গিয়ে একটা রাইফেলের আওয়াজ শুনেছে। প্রসপেক্টর বা কোনো ভবঘুরি হবে ভেবেছিল সে। রানচারের কাছ থেকে বিদায় নেয়ার পর পুরনো টেইলগুলো পরীক্ষা করে দেখেছে ওরা। নতুন কোনো চিহ্ন চোখে পড়েনি। মৃত হরিণটা পাওয়ার আগে পর্যন্ত মানুষের কোনো চিহ্ন দেখতে পায়নি ওরা। হরিণটার দিকে হিসেবি চোখে তাকালো রাষ্ট্রী। কি মনে হয় বেনন, এই ক্ষত নিয়ে বেশি দূর আসতে পেরেছে হরিণটা? না, বড়জোর মাইলখানেক। তাহলে খোঁজার সেরা জায়গা রিজের ওপারটা, বলল বাগলে। নট করল বেনন। সামনে তাকিয়ে ভালো লাগলো না। বাগলে ঠিকই বলেছে রাষ্ট্রী। তবে সাবধান, দেখতে পেলে বিনা দ্বিধায় গুলি করবে লিওনার্ড আর্চি। রিজটা পার হবার সময় ছড়িয়ে পড়ব আমরা, টেইল খুঁজব। রিজের উপরের একটা বাস পড়া বিরাট পাইন গাছ দেখালো। সন্ধ্যের পরে ওই গাছটার নিচে দেখা করব আমরা। গোলাগুলি যদি শুরু হয় তো তোমরা জানো কি করতে হবে। 24। একা হয়ে যাওয়ার পরে স্পিডের পিঠ থেকে নেমে সিন্স শক্ত করে বাঁধল মেনন। ও ঠিক করেছে হরিণের পথ অনুসরণ করবে। হয়তো ঘর থেকে কয়েক মাইল দূরে হরিণটাকে গুলি করেছে শিকারী, কিন্তু এটা ঠিক যে এই এলাকায় হরিণের কোনো অভাব নেই। অভাব আছে শিকারীর। কাজেই হরিণ শিকারের জন্যে বেশি দূরে যাবে না শিকারী। বোঝা বয়ে অনেক দূর নিতে চাইবে না। এদিকের পাহাড়ে কেউ কেবিন করলে সকালে ঘুম থেকে উঠে যদি কেবিনের বাইরে আসে তাহলে বড়জোর কয়েক মিনিট লাগবে তার এরকম একটা হরিণ শিকার করতে। আমাকে যদি আন্দাজ করতে হয়, বিড়বিড় করল বেনন, তাহলে বলবো এখান থেকে 3 মাইলের ভেতরে কোথাও আছে লিওনার্ড। পানি, জ্বালানি আর আশ্রয়। রিজের উপরে উঠে ওর প্রথম কাজ হবে পানির উৎস খোঁজা। উৎসটা হবে গাছের আড়ালে, এমন কোথাও যেখানে সহজে কারো চোখ পড়বে না। গাছ কাটার চিহ্ন দেখা যেতে পারে, তবে সামান্য কাঠেরই দরকার পড়বে। কেবিনটা হয় গভীর বনের ভেতরে হবে, নয়তো টিলার ভেতরে গোপন কোথাও। স্পিডের পিঠে চেপে উপরের দিকে উঠতে শুরু করলো বেনন। হরিণের ট্র্যাক অস্পষ্ট, তবে অভিজ্ঞ চোখের অনুসরণের জন্যে যথেষ্ট। আড়াআড়িভাবে রিজের চূড়োর দিকে গেছে ট্র্যাক। রিজের ওপরটা ফারের ঘন ঘন জঙ্গলে ছাওয়া। পাথরের মাঝে জন্মেছে স্কোয়াও ম্যাট। এখন মাত্র কয়েকটা নীল ফুলই অবশিষ্ট আছে ওগুলোর। মাঝে মধ্যে গাম্ভীর্যের সঙ্গে দাঁড়িয়ে আছে সুগার পাইন। ওগুলো পার হওয়ার পরে শুরু হলো হেমলক আর লাল ফারের রাজ্য। ঢালে দুবার পড়ে গিয়েছিল হরিণটা, দুবারই উঠে দাঁড়িয়ে এগিয়েছে আবার। 2 জায়গার নুড়ি পাথর আর স্কোয়াও ম্যাটেই লেগে আছে শুকনো রক্ত। টেইল থেকে সরে মাথা নিচু করে ঘন ফারের তলায় ঢুকলো বেনন। এখানে বসে রিজের নিচের বিস্তীর্ণ অঞ্চলে চোখ বুলাবার সুযোগ আছে, কিন্তু ধোঁয়ার দেখা মিলল না। শুধু দেখা যায় গাছের মাথার সবুজ আলোয়ান। পাহাড়ের ওপাশের উপত্যকাটা যথেষ্ট উঁচু আর ঘন গাছে ছাওয়া। হরিণের ট্র্যাকের কাছে ফিরে এসে আবার অনুসরণ করতে শুরু করলো ও। এখন রিজের উপরে আছে। কয়েক মিনিট পরে হরিণটা যেখানে শুয়ে বিশ্রাম নিয়েছিল সে জায়গাটা খুঁজে পেল। চিহ্ন দেখে বোঝা যাচ্ছে হরিণটা আশ্রয় হিসেবে অনেক ব্যবহার করেছে জায়গাটাকে। শিকারী হয় এ জায়গা হঠাৎ করে খুঁজে পেয়েছে অথবা অনুসরণ করে বের করেছে। চারপাশে ভালো করে নজর বুলিয়ে কোনো লাভ হলো না। হরিণের বাসা থেকে 50 গজ সরে এলো বেনন।
তারপর ধীরে ধীরে জায়গাটা ঘিরে একটা বৃত্ত তৈরি করতে শুরু করলো। বাসার 60 গজ দূরে আবার টেইল খুঁজে পেল। হাই হিল বুট পরা এক লোক ওখানে দাঁড়িয়েছিল। দুবার গুলি করে সে। পাইনের কাটার ভেতরে দুটো গুলিরই খোসা খুঁজে পেল বেনন। উইনচেস্টার 44-40 এর গুলি। স্পিডের পিঠে উঠে গাছের ফাঁক দিয়ে ঢাল বেয়ে নামতে শুরু করলো বেনন। সামান্য কিছু দূর টেইল ধরে এগোলো, তারপর থামলো হঠাৎ। থমথমে নীরবতায় স্পষ্ট শুনতে পেয়েছে কুঠারের আওয়াজ। স্টিরাপে পা রেখে উঁচু হয়ে গাছের ফাঁকে কেবিনটা দেখতে পেল ও প্রথমবারের মতো। টিলার মধ্যে একটা খোরলে তৈরি করা হয়েছে কেবিনটা, গাছপালার ভেতরে লোকচক্ষুর অন্তরালে। কেবিনের পেছন দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা। ঝর্ণাটা কয়েক মিনিট আগে দেখেছে বেনন। নীরব প্রতীক্ষায় থাকলো ও। একটু পরেই দেখলো এক লোক দু হাতে কাঠ নিয়ে কেবিনের দিকে ফিরছে। এতখানি দূর থেকেও লোকটাকে চিনতে দেরি হলো না গ্রাট। দরজায় দাঁড়িয়ে ঘুরে চারপাশে দেখে নিল আউটল, তারপর ঢুকে পড়ল কেবিনে। কি করবে ঠিক করে ফেলল বেনন। সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবে ও, তারপর রাষ্ট্রিয়ার বাগলেকে নিয়ে ফিরে আসবে এখানে। চিন্তাটা বাদ দিল মাথা থেকে। বাগলে না থাকলে অন্য কথা ছিল, কিন্তু বাগলে আছে। মাথাটা ওর গরম। কেবিন দেখলেই হামলা করে বসতে চাইবে। তার চেয়ে একা এগোনোই ভালো। কপাল ভালো থাকলে অসতর্ক অবস্থায় দুজনকেই আত্মসমর্পণে বাধ্য করতে পারবে ও। তবে বুঝতে পারল সে সম্ভাবনা অতি ক্ষীণ। 300 গজ পর্যন্ত স্পিডিকে নিয়ে ঢাল বেয়ে নামলো। তারপর গাছ আর ঝোপের ফাঁকে ওকে বেঁধে রেখে গাছের ফাঁক দিয়ে সামনে বাড়ল। উইনচেস্টারটা সঙ্গে নেয়নি ও। 6 গান দুটোই ভরসা। টিলার গোড়ায় কেবিনটা, সামনে ছাড়া আর কোনো দিক দিয়ে ওটার দিকে যাওয়ার পথ নেই। বাম দিকে করাল, ডান দিকে ঝর্ণা। মাত্র কয়েক ইঞ্চি গভীরতা নিয়ে বইছে পানি। চওড়ায় 4-5 ফুট হবে। সন্ধে নামতে আর বেশি দেরি নেই। বিকেলের সূর্য ইতিমধ্যেই পশ্চিমের পাহাড়ের আড়ালে মুখ লুকিয়েছে। দীর্ঘ ছায়াগুলো আরও ঘন আর দীর্ঘতর হচ্ছে। আকাশ অবশ্য এখনও নীল। এখানে ওখানে মেঘের দল রং বেরঙের পসরা নিয়ে ভেসে যাচ্ছে। গত 2 দিন ধরে যে ঝড়টা আসি আসি করছে, সেটা আবার নতুন উদ্যমে মেঘ জড়ো করতে শুরু করেছে। দূরে মেঘের গম্ভীর গর্জনও শুনতে পেল বেনন। কেবিনের কাছে যাওয়ার ওই একটা মাত্রই পথ সামনে থেকে। দ্বিধায় পড়ে গেল বেনন। পরিস্থিতিটা ঠিক পছন্দ করতে পারছে না। নড়াচড়া চোখে পড়ল। জঙ্গল থেকে বেরিয়ে এলো লিওনার্দো আর্চি। লোকটা নার্ভাস পায়ে ঘোড়াগুলোর দিকে চলেছে। উড়োতে তার 2টো অস্ত্র ঝুলছে, তৃতীয়টা কোমরের বেল্টে গোজা। হাঁটতে হাঁটতে বারবার আশপাশে তাকাচ্ছে। বেননের 40 গজের মধ্যে এসে হঠাৎ থমকে দাঁড়ালো লোকটা। চারপাশে চট করে একবার নজর বুলিয়ে নিল। সন্দেহজনক কিছু কি তার কানে গেছে? বেননের তীক্ষ্ণ দৃষ্টি কি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে? ঘুরে তাকালো। বেনন যেখানে আছে সে জায়গাটা পাশ কাটালো তার দৃষ্টি। আড়াল ছেড়ে বেরিয়ে এলো বেনন। দুজনের চোখ আটকে গেল পরস্পরের চোখে। খোলা জমিতে মুখোমুখি দাঁড়িয়ে আছে ওরা। বেনন জিজ্ঞেস করলো, লিওনার্ড, তুমি বেনন? এক পা সামনে বাড়ল বেনন। হ্যাঁ লিওনার্ড, আমাকে আশা করছিলে? চোখ সরু করে তাকিয়ে আছে লোকটা বেননের দিকে। ঠিকই ধরেছ, জানতাম তুমি আসবে। তোমার জন্যেই আজকে আমার এই অবস্থা। অযথা নাক গলিয়েছিলে তুমি। যদি তুমি না আসতে তাহলে এতক্ষণে আমি ক্যালিফোর্নিয়ায় রাঞ্চে মহারামে থাকতাম। আর ভালো কিছু মানুষ গরু হারিয়ে ফতুর হয়ে যেত, বলল গম্ভীর বেনন। আমার ধারণা যা হয়েছে ভালোই হয়েছে। একটু পরেই তোমার ধারণা বলে কিছু থাকবে না বেনন, প্রায় খুশি খুশি শোনালো গানম্যানের কণ্ঠ। দুজনই সামনে বাড়ল ধীর পায়ে, দূরত্ব কমিয়ে আনছে। মুখটা কুঁচকে আছে লিওনার্দো আর্চির। চোখের দৃষ্টি দেখে মনে হয় উন্মাদ। লোকটার না কামানো খোঁচা খোঁচা দাড়ি আর ইস্ত্রি না করা পোশাকের কারণে কেমন যেন রুক্ষ আর কঠোর লাগছে তাকে দেখতে। ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত বেরিয়ে পড়ল লিওনার্ডের।
যেন কোণঠাসা হিংস্র বুনো জন্তু। ডান দিকে পাশ ফিরল সে, কর্কশ স্বরে বলল, আমি জনি কারভেল নই, বেনন। জবাব দিল না বেনন, পূর্ণ সতর্ক। স্পষ্ট বুঝতে পারছে এর মতো ঠান্ডা মাথায় সাবধানী গানম্যানের মুখোমুখি আগে কখনো হয়নি ও। বাম দিকে সরল ও হঠাৎ বাম দিকে সরল ও হঠাৎ। মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল লিওনার্ড। বেননের পাশে সরার উপযুক্ত কোনো কারণ খুঁজে পেল না। আসলে সরার আর কোনো কারণ নেই বেননের, লোকটাকে দ্বিধায় ফেলে দেয়া ছাড়া। তবে সরে আসায় কেবিনের দরজায় কেউ দাঁড়ালে সে সরাসরি লাইন অফ ফায়ারে এখন আর ওকে পাবে না। এটা বাড়তি লাভ। থমকে দাঁড়ালো বেনন। দুজনের দূরত্ব আর মাত্র 30 গজ। কড়া চোখে বেননকে দেখছে আউটল। তুমি যদি ফিরে গিয়ে সবাইকে ঝামেলায় না ফেলতে তাহলে তোমার পেছনে আসতাম না আমি, নিচু স্বরে বলল বেনন। শুকনো হাসি হাসল লিওনার্ড। দূরে কোথায় যেন মেঘ ডাকলো। ঠিকই ধরেছ বেনন, কিছুদিনের ভেতরে ফিরছি আমি। এবার ওদের গরু তো নেবই, ওদের বাড়িঘর পুড়িয়ে এলাকা থেকে খেদিয়ে ছাড়ব। শীঘ্রই চলে আসবে সিলিম। তারপর চিলিম হাওয়ার্ড মারা গেছে, ওর ভাই ব্রিড আছে। রেড মারা গেছে ব্রিডের গুলিতে। হাওয়ার্ডদের খবর যদি জানতে চাও, ফার্গো মারাত্মক আহত আর ক্রিস এখন জেলে। মুহূর্তের জন্যে থমকে গেল লিওনার্ড, তারপর বলল, তাতে অসুবিধা হবে না, অন্যরা আছে। চোখ আরও সরু হলো গানম্যানের। চিলিম হাওয়ার্ডকে তুমি খুন করেছ? হ্যাঁ, সেরাক করল লিওনার্ড। কাঁধ উঁচু হয়ে গেল। পরক্ষণে একই সঙ্গে দুটো অস্ত্র ড্র করল সে। ঝটকা দিয়ে বের হয়ে এলো দুটো 6 গান। দুপা সামনে বাড়ল বেনন। ওর হাতে লাফিয়ে উঠল 45। গুলি খেয়ে থরথর করে কাঁপল লিওনার্ড। তারপর পাশ ফিরে বেননের দিকে 6 গান তাক করে গুলি করল। কনুইয়ের কাছে শার্টে তীব্র টান অনুভব করল বেনন। পরপর আরও দুটো গুলি করল। দুটো গুলিতে দুপা পিছালো লিওনার্ড। দুপাশে টলছে এখন, চোখ থেকে এখনও ঝরছে নগ্ন ঘৃণা। সত্যি তুমি চালু হাত, বেনন খসখসে গলায় বলল, কিন্তু মুখটা হা হয়ে গেল তার। কি যেন বলতে চেষ্টা করলো, পারল না। মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। আবার মেঘ ডাকলো। বৃষ্টি ঝরল কয়েক ফোঁটা। কেবিনের দিকে তাকালো বেনন। সিঁড়িতে দাঁড়িয়ে আছে গ্রাট, হাত খালি ওর। পুরো 1 মিনিট পরস্পরের চোখে তাকিয়ে থাকলো ওরা। আমি এসবের মধ্যে নেই বেনন, নিচু গলায় বলল আউটল। ওরা আমাকে লিন্স করবে, সেটা যদি তুমি ঠেকাও তাহলে তোমার সঙ্গে আসতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বলল বেনন, যাতে ন্যায় বিচার পাও সেটা আমি দেখব। স্পিডের দড়ি ধরে খোলা জায়গাটায় ঝড়ের গতিতে ঢুকলো বাগলে। ওর এক মুহূর্ত পরে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো রাস্টি। দুজনই লিওনার্ড আর্চির লাশটা দেখলো, তারপর তাকালো গ্রাট আর বেননের দিকে। গুলি লেগেছে জিজ্ঞেস করলো বাগলে। না। মৃত গানম্যানকে দেখলো বেনন। ওর মুখটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। রাস্টি, লাশটা বার্নে রেখে আসবে, বৃষ্টি শুরু হয়ে যাবে যে কোনো সময়। ওরা তিনজন যখন কেবিনের ভেতরে ঢুকলো তখন টেবিলের উপরে ধোয়া ওঠা কফির পট নামিয়ে রাখছে গ্রাট। 4টে প্লেটও রাখলো সে চেয়ারগুলোর সামনে। খাওয়া তৈরি, বললো শান্ত গলায়। বসে পড়ো। বসলো ওরা। পরস্পরের মুখে তাকিয়ে দেখলো কেউ গ্যাটকে অবিশ্বাস করছে কি না। করছে না। আর আমার অস্ত্র আর গুলি ব্যাংকে, জানালো গ্যাট। রাষ্ট্রী আর বাগলের কাপ কফি দিয়ে ভরে দিল সে। রাষ্ট্রীকে বলল, পাহাড়ে তোমাকে আমরা ধাওয়া করেছিলাম, সেজন্য আমি দুঃখিত, তবে দারুণ দেখিয়েছ তুমি। সেরাক করল রাষ্ট্রী। অতীত অতিথি, ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। চুপ করে আছে বেনন। অনুভব করছে এরা ওর মতোই একই ধাঁচের লোক। জিতুক বা হারুক তা নিয়ে মাতামাতি নেই কোনো। মেঘের গর্জন ভেসে এলো বাইরে থেকে। তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। বেনন যেখানে বসে আছে সেখান থেকে খোলা দরজাটা দেখা যাচ্ছে। দরজা দিয়ে ভেসে আসছে দীর্ঘদিনের শুকনো মাটি, বৃষ্টিতে ভেজার সোদা গন্ধ। ঝড়টা কয়েকদিন চলতে পারে। হেলান দিয়ে বসলো বেনন। টেবিলের নিচে পা ছড়িয়ে দিল। কফিটা কড়া, কালো এবং গরম। চমৎকার। সমাপ্ত।